এসএমইকে আমরা অর্থনীতির একটি প্রধান চালিকা শক্তি হিসাবে আমরা গণ্য করেছি। যে আমরা যাই করি আমার সেই কৃষি আমার লক্ষ্য, কৃষক আমার লক্ষ্য, কৃষানি আমার লক্ষ্য। এসএমইতে অর্থায়ন, নগর গ্রামে উন্নয়ন। বাংলাদেশ টার্গেট করেছে 2021 সালের ভিতরে মিডল ইনকাম কান্ট্রিতে ট্রান্সফার করবে। আমরা কি এসএমইকে বাদ দিয়ে মিডল ইনকাম কান্ট্রির কথা চিন্তা করতে পারি? অবশ্যই না। বাংলাদেশ ব্যাংক এসএমই কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছে এবং আমরা তার সুফল দিন দিন পাচ্ছি। এসএমই ঋণ বিতরণ বাড়ছে, এসএমই ঋণ গ্রহীতার সংখ্যা বাড়ছে এবং আমরা নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি করছি। স্মল এবং মিডিয়াম এন্টারপ্রাইজের কথা বলতে গেলে আগে মাইক্রো এন্টারপ্রাইজের কথা বলতে হবে। পল্লী কর্মসংস্থান ফাউন্ডেশন মাইক্রো এন্টারপ্রাইজের কাজটি আরম্ভ করে 2002 সাল থেকে। পরবর্তী সময় আমরা ভ্যালু চেনের অনেকগুলো প্রজেক্ট বাস্তবায়ন করেছি। এসএমই ফাউন্ডেশন তৈরি করেছে বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রণালয় এবং প্রধান উদ্দেশ্য বাংলাদেশ সরকারের যে নীতি কৌশল প্রণয়ন এবং নীতি কৌশল বাস্তবায়নে সরকারকে সরাসরি সহযোগিতা করা। এসএমই কার্যক্রমে আমরা মেইনলি স্মল মিডিয়াম এন্টারপ্রেনারদেরকে জোর দিয়ে থাকি। আমরা বিশেষ করে মহিলা উদ্যোক্তাদেরকে জোর দিয়ে থাকি। সমাজের অবহেলিত মহিলা মানুষ যারা আছে তাদেরকে অর্থনীতিতে নিয়ে আসার চেষ্টা করে থাকি। বর্তমান বিশ্বে একটি দেশের অর্থনৈতিক উন্নয়নে ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোগের ভূমিকা অস্বীকার করবার জো নেই। বিশেষ করে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের জন্য এ ধরনের উদ্যোগ আরও বেশি জরুরি। ক্ষুধা দারিদ্র্য বিমোচনে, লিঙ্গ বৈষম্য রোধে এবং নারীর ক্ষমতায়নে এই ধরনের প্রচেষ্টা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে অনেকটাই এগিয়ে দেয়। পার্শ্ববর্তী দেশগুলোতে এসএমইর ইতিবাচক প্রভাব আমরা লক্ষ্য করেছি। জাতীয় অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে আমাদের দেশেও তাই এসএমইর গুরুত্ব অনুধাবন এখন সময়ের দাবি। কৃষিপ্রধান দেশ হিসেবে কৃষিভিত্তিক শিল্পায়ন আমাদের দেশকে একটি বাস্তবসম্মত শক্ত অর্থনৈতিক ভিতের ওপর দাঁড় করিয়ে দিতে পারে। কৃষি যখন আমাদের পায়ের তলার মাটি, শিল্পায়ন তখন আমাদের আকাশ ছোঁয়ার সোপান। কৃষিকে যদি তার আয়ের একটা উৎস হিসেবে দেখি তাহলে কিন্তু কৃষি একটা এন্টারপ্রাইজ এবং এই এন্টারপ্রাইজ যদি কৃষক তার সঠিক ভূমিকা, তার অবস্থানটা যদি লাভজনক পর্যায়ে রাখতে হয় তাহলে কিন্তু তাকে তার যে ক্রেতা এবং বিক্রেতা আছে তাদের সবাইকে ভাবতে হবে। দ্যাট মিনস তার ভ্যালু চেনের টোটাল ভ্যালু চেনকে কনসিডার করে তার যে অ্যাক্টর আছে তাদেরকে বিবেচনা করে তাকে ডিমান্ড ড্রিভেন প্রোডাকশন প্ল্যানিং টু প্রোডাকশন অ্যান্ড অ্যাট দ্য এন্ড অফ দ্য সিজন সে যে উৎপাদন করবে সে ক্রেতাকে তার ভ্যালু চেনের যে অ্যাক্টর আছে তাকে আলটিমেট বায়ার যে আছে তাকে তার চাহিদা মোতাবেক তাকে যোগানটা দেবে, তাহলে সে কিন্তু সঠিক আয়টা করতে পারবে। ভ্যালু চেনটা কি? সেটা হচ্ছে ঠিক ইনপুট থেকে আরম্ভ করে একদম কনজিউমার লেভেল পর্যন্ত এই প্রোডাক্টটাকে পৌঁছে দেওয়া। তার মানে ইনপুট থেকে প্রোডাকশন থেকে ট্রান্সপোর্টেশন থেকে মার্কেটিং এবং মার্কেটিংটা পরে আপনার ভোক্তা এটাকে কনজিউম করবে এটা। এবং এই যে বিভিন্ন জায়গায় যে প্রতিবন্ধকতাগুলো সৃষ্টি হয় সেগুলিকে সরিয়ে এই করে প্রোডাক্টের মান বৃদ্ধি এবং সাথে সাথে ভ্যালু এড করাই হচ্ছে আমার এই ভ্যালু চেন কার্যক্রমগুলোর মূল উদ্দেশ্য। আমাদের এসএমই ফাউন্ডেশনের নিজস্ব কার্যক্রমের যে এসএমই অ্যাক্সেস টু ফিন্যান্স যে কার্যক্রমটি রয়েছে সেখানে আমরা বিভিন্ন এসএমই ক্লাস্টারদেরকে আমরা অর্থায়নের ব্যবস্থা করে থাকি থ্রু ব্যাংক অথবা নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন। এতে কিন্তু আমরা কেবলমাত্র বাংলাদেশে আমরাই প্রথম যে সিঙ্গেল ডিজিট দ্যাট ইজ অনলি 9% রেট অফ ইন্টারেস্টে আমরা কিন্তু টাকা তাদেরকে চ্যানেলাইজ করে থাকি। তিনটা এরিয়াতে দেখতে হবে ভ্যালু চেনে কাজ করতে গেলে। একটা হচ্ছে ম্যাক্রো লেভেল, একটা হচ্ছে মেসো লেভেল এবং আরেকটা হচ্ছে মাইক্রো লেভেলে। ম্যাক্রো লেভেল এই
তিন অংশকে বাদ দিয়ে আসলে ভ্যালু চেনে অ্যানালিসিস করা বা ভ্যালু চেনে কাজ করাটা মানে সম্পূর্ণ হয় না। ম্যাক্রো লেভেলে আমরা যদি দেখি, ম্যাক্রো লেভেলে সাধারণত পলিসি লেভেলের কাজগুলো হয়, যেটা গভর্নমেন্টের কাজ। মেসো লেভেলের কাজ সাধারণত অ্যাসোসিয়েশন যারা লবির কাজগুলো করে থাকে। আর মাইক্রো লেভেলেতে আমরা জানি যে ফার্মার থেকে শুরু করে প্রসেসর পর্যন্ত, অথবা এরপরেও যদি প্রসেসর কাম এক্সপোর্টার বা এক্সপোর্টার হয়, তারাও এখানে জড়িত আছেন। ক্লাস্টার বলতে আমরা যেটা বুঝি যে যেখানে বেশ কিছু উদ্যোক্তা একই উদ্দেশ্যে, যারা একই কর্মে রত রয়েছেন, কাজ করছেন, তাদের সব ধরনের ফ্যাসিলিটি আছে, সরকারি ফ্যাসিলিটি, ব্যাংকের ফ্যাসিলিটি সব সহ যখন তারা কাজ করবে এবং তারা যখন সবাই একই উদ্দেশ্যে ব্রত হবে, তখন আমরা তাকে বলবো ক্লাস্টারে। আমরা মনে করি কোনো একটি ক্লাস্টারকে আইডেন্টিফাই করে সেই ক্লাস্টারকে সারা দেশের সামগ্রিক বাজার ব্যবস্থাপনার সাথে মিলিয়ে রেখে ওই পার্টিকুলার ক্লাস্টার অথবা ওই পার্টিকুলার সেক্টরের ভ্যালু চেইন যদি অ্যানালাইসিস করে, সেখানে যদি আমাদের আরও স্পেসিফিক কন্ট্রিবিউশন করা যায়, তাহলে দেখা যাবে যে দেশের যে সমস্ত ভ্যালু চেইনের সাথে সম্পৃক্ত যারাই রয়েছে, উৎপাদন থেকে শুরু করে কনজিউমার পর্যন্ত, সবাই ধাপে ধাপে বেনিফিটেড হতে থাকবে। আমরা 52টা ক্লাস্টার আইডেন্টিফাই করার চেষ্টা করেছি। এখানে আমরা কৃষক, বিশেষ করে আমাদের দেশের 85% লোক কৃষিতে জড়িত, সেই কৃষকদের উন্নয়নে আমরা আমাদের এখানে অন্যান্য রিফাইন্যান্স বিভিন্ন উইন্ডোর পাশাপাশি শুধুমাত্র অ্যাগ্রো বেসড ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্টের জন্য একটা ফান্ড সৃষ্টি করি। সেই ফান্ডটার অ্যামাউন্ট 400 কোটি টাকা। ক্লাস্টারের মধ্যে বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে অনেক ক্লাস্টার, কিন্তু আমাদের দেশে কৃষি প্রধান দেশ হচ্ছে আমাদের মূল অর্থনীতি হচ্ছে কৃষির উপর, কিন্তু আমরা কিন্তু কৃষি ক্লাস্টারের উপর কিন্তু কেউ ভাবছি না, সেইটা ভাবতে হবে। এসএমই ক্লাস্টার ডেভেলপমেন্ট পুরো পৃথিবী জুড়েই একটি কার্যকর পদ্ধতি হিসেবে স্বীকৃত এবং জনপ্রিয় হয়ে উঠেছে। এই পদ্ধতিতে একটি দেশের প্রত্যন্ত অঞ্চলে প্রান্তিক জনগোষ্ঠীর কাছে আন্তর্জাতিক মানসম্পন্ন একটি বাস্তবসম্মত উন্নয়ন কাঠামো পৌঁছে দেওয়া সম্ভব। আর খেটে খাওয়া মানুষেরা যখন উন্নয়নের পথে চলার মানচিত্র হাতে পেয়ে যায়, তখন ব্যক্তি, পরিবার, সমাজ সর্বোপরি জাতিকে নিয়ে স্বনির্ভরতার দিকে স্বাভাবিকভাবেই এগিয়ে যেতে থাকে। আর এই এগিয়ে যাওয়া ক্রমাগত বদলে দিতে থাকে আমাদের চারপাশের পৃথিবী। সংরক্ষণের জন্য সংরক্ষণের তো টেকনোলজি। আলুর ক্যাপাসিটি, মূল ক্যাপাসিটি হচ্ছে 10,000 মেট্রিক টন। আমাদের এখানে প্রায় 80% কৃষকের বীজ থাকে এবং 20% ব্যবসায়ীদের খাওয়া আলু থাকে, সংরক্ষণ করে রাখি আমরা। এখানে আমি একজন সাধারণ ব্যবসায়ী হিসাবে 2-4-500 বস্তা আলু রাখি। সাতক্ষীরা, কলারোয়া, কালীবাড়ি, তারপর পাবনা, ঝিনাইদহ, এইসব জায়গায় আমরা আলু পাঠিয়ে থাকি। আমাদের কোল্ড স্টোরেজে বীজ আলু সংরক্ষণ করা হয় 80%, যেটা আমরা বৃহত্তর দিনাজপুরে আমরা খুব নাম করেছি এই কারণে। আর কৃষকরাও ফার্স্ট প্রেফারেন্স আমাদেরকেই দেয়, যার জন্য ফার্স্ট মৌসুমে আমাদের কোল্ড স্টোরেজ 7 দিন থেকে 10 দিনের মধ্যেই টোটাল ক্যাপাসিটি ফিল আপ হয়ে যায়। আসার কথা যে আমাদের এই দেশে উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানগুলো বেসরকারিভাবে অনেক প্রতিষ্ঠানকে সহযোগিতা করে যাচ্ছে। তার একটি হচ্ছে বেস্টেক গ্রুপ। বেস্টেক গ্রুপের মাধ্যমে ইউরোপিয়ান ইউনিয়ন 50 জন এসএমই ওনার তৈরি করবে এবং তার মাধ্যমে প্রায় 500 কন্ট্রাক্ট ফার্মার থাকবে। বিভিন্ন সরকারি, ব্যাংক এবং অন্যান্য প্রতিষ্ঠান থেকে সহযোগিতা করতে হবে। ক্লাস্টারে যে এগ্রিকালচার ভ্যালু চেইনটাকে কার্যকর করতে হবে। আমি আশা করি এই প্রজেক্টের যে সমস্ত সম্ভাবনাময় ক্ষেত্রে কারিগরি সহায়তা প্রয়োজন, যেগুলো স্থানীয় বিশেষজ্ঞের মাধ্যমে সম্ভব নয় এবং যেগুলো আমেরিকান এক্সপার্টের মাধ্যমে সম্ভব, এগুলো আমরা যদি আইডেন্টিফাই করতে পারি এবং সেই ক্ষেত্রে যদি এই প্রকল্প ফার্মার টু ফার্মার ভলেন্টিয়ারের সহায়তা গ্রহণে আগ্রহী হয়, তাহলে অবশ্যই আমরা
এ ব্যাপারে একসাথে কাজ করার জন্য আশাবাদী। এগ্রিকালচারাল সেক্টরে যদি সাপোর্ট লোকালি বা ইন্টারন্যাশনালি ডোনাররা যদি সাপোর্টটা দেন, আমি মনে করি যে এটা ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের পাশাপাশি দেশের এগ্রি সেক্টরকে খুব ভালোভাবে হেল্প করবে, ইকোনমিকে আরও হেলদি অ্যান্ড স্ট্রং করবে। অনেক ফরেন কারেন্সি আসলে সেভ করা সম্ভব। Bangladesh is importing a lot of maize from other countries. Maize is one of the important factor. Having in-house cultivated maize is very important for this country in value chain. বিদেশের বায়াররা যদি সরাসরি আমাদের উপজেলা বা থানা পর্যায়ে চলে আসে, তাহলে আমরা বেশি ওদেরকে সরাসরি আলুটা দিতে পারবো। আমরা তো বিদেশে আলু পাঠানোর মতো সরাসরি সুযোগ হয় না। এমন করে ওরা তো খানুকেই গাড়ার পরেই সঙ্গে সঙ্গে আলু হওয়ার পরে ধরে গেল আলুটা ব্লাই, এমন বেলায় ধরলো সে আলু বিক্রি করা গেল কত জানিস? এরকম ভাবে লস খায়া তোমার কিরকম যে বীজ ওই অর্থে কিনে তোমার টাকা আছে হামা তোরা গুড়ান দিয়া পারিবি হামা পানি গুড়ান দিবা ভালো করে দিলে আমরা ভাই 1.5 বিঘা মাটি ভুট্টা লাগাই ভুট্টা কোঠা আনি তুমি আমরা তুই ওই বোকা তুই তামাল জানিস তুই আলু দেখে ঋণ হতে তোর আলু নাই ভাই ঋণ আছে আমাদের কৃষকরা সবগুলা যদি কথা হই এই যে ভাই আছে ভাইকে সব করে সুন্দর করে বুঝাই বাবু ভাই আছে এই তো ভাই আমি তো কলা তো রাখছি ভাই ও আচ্ছা এই কৃষকরা আমরা লাগি বসে খুব ভেজালে খুব ঝগড়া কাজিয়া হ্যাঁ আছে ভাই ভালো। আচ্ছা অনেক সুন্দর ঝগড়া করতে কি হইছে আপনাদের? আমরা এই ভুট্টার দাম নাই, আলু নিয়া লস, তামাল নিয়া লস, আকাশের ওয়েদার খারাপ। এই কৃষ্ণদা আমাদের অফিসে তো দীর্ঘদিন ধরে যায়, সবকিছু আমরা আলাপ আলোচনা করি, আমরা ওনার সাথে গল্প করি যে কিভাবে এটা সমাধান করা যাবে। কৃষ্ণদা যদি আপনাদেরকে নিয়ে যেত। ভাই এরা বোঝে না তো ভাই, এরা বোঝে না। আমরা এই যে কৃষি নিয়ে কাজ করতেছি, কৃষি কিভাবে উন্নতি করা যায়, আলু ভুট্টা কিভাবে ভালো উৎপাদন করা যায়, এগুলা নিয়ে আমরা মনে করেন ভবিষ্যতে আরো সুন্দর করে কোন জায়গায় সমস্যা। এই কৃষ্ণদা লোকটা দেখেন দেখি কেমন, আপনাদের পাড়ায় থাকে নিয়ে যায় না এই লোক তো বাজে লোক এটা বাজে লোক এত বড় বাবু কি বলতে শুনেন? এখন আমরা বীরগঞ্জে আপনার একটা অফিস খুলছি, এটা বেস্টেক অরোরা প্রজেক্ট আছে, আপনারা আসেন, আমরা সবাই বসি, আপনার ভালো বীজ ভালো সার কিভাবে আমরা আরো ভালো উৎপাদন করতে পারি, সবাই যদি আমরা যোগাযোগ করি, একজন আরেকজনের দোষারোপ না করে আমরা যদি সুন্দরভাবে জানে তাহলে আমার কহে না কিনে আমাদের একজন কোম্পানি থেকে লোক আসছে, উনি আপনারা ঝগড়া করেন না, আর আপনি ওদেরকে সবাইকে নিয়ে আসবেন। এত বড় যে আপনাদের অফিসে যায় তবু আমাদেরকে দেখাই দেয় না কেন? আসবে নিয়ে আসবেন সুন্দর করে এই বীজ নাও, এই করা যাবে না, একই পাড়ায় থাকি আমরা। ভালো থাকেন, দোয়া করবেন আমাদের জন্য। যাবো অফিসে আপনার। ঠিক আছে। কৃষিভিত্তিক বাংলাদেশ, শিল্পোন্নত বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ, অর্থনৈতিক মুক্তিকামী বাংলাদেশ, স্বনির্ভর বাংলাদেশ আমাদের স্বপ্ন। কৃষিভিত্তিক শিল্পায়নের মধ্য দিয়ে আমাদের স্বপ্নের পথে আমরা এগিয়েছি, এগিয়ে যাচ্ছি এবং এগিয়ে যাব।